আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে একটা ক্লাস করব। ক্লাসটা হলো বিজ্ঞান প্রথম অধ্যায় ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে? বিজ্ঞানের প্রথম অধ্যায়, তোমরা নতুন স্কুলে, তোমাদের ওয়েলকাম মাধ্যমিক বিদ্যালয়ে। তোমরা তোমরা এখন ভালো করে পড়বে। তোমাদের বইগুলো অনেক সুন্দর এবং অনেক গোছানো। তোমরা পড়াশোনা পড়বে ভালো করে। তাহলে আমরা আমাদের অধ্যায়ে যাই। অধ্যায়ের নাম হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায়ে 10টা টপিকস আমরা এখানে লিপিবদ্ধ করেছি। তাহলে অধ্যায়ের নাম কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে বোঝায় কোনো বিশেষ ফ্যাক্ট বা কোনো বিশেষ বিষয়ে আমরা যে তথ্য বা এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমরা যে বিশেষভাবে যে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করি, ওটা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। আর পরিমাপ পরিমাপ হলো কোনো পদার্থ বা কোনো কিছুর যে একটা পরিমাণ, কি পরিমাণে আছে, কি পরিমাণে এটা করতে হবে। এটা যে কোনো জিনিস আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে পরিমাপটা ব্যবহার হয়। পরিমাণ নির্ধারণের জন্য পরিমাপ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা একটু রেটিংটা পড়ি যে প্রথম পেজে কি বলা আছে এটা আমরা একটু দেখি। লেখছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। যে এগুলো হলো, তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপযোগ। আচ্ছা, দৈনন্দিন জীবনে এই মাপযোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপযোগের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। এখানে কি বলা হয়েছে? এখানে আসলে পরিমাপের যে প্রয়োজনীয়তা ওটা তুলে ধরা হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে পরিমাপের ব্যবহার করে থাকি। তুমি দেখো, তুমি যদি বাজারে যাও, তুমি দোকানদারকে বলো যে আমাকে, যে কাকা আমাকে 1 হালি ডিম দেন, মানে হালিটা ডিমের একক কি? হালি। বলছেন 1 হালি ডিম দেন, বা বলছো 1 কেজি চাল দাও, 5 কেজি চাল দাও আমাকে। ঠিক আছে? এখানে একটা পরিমাপ বলছো না, একটা কোয়ান্টিটি বলছো না, যে কাকা আমাকে 5 কেজি চাল দাও, 10 কেজি চাল দাও, এরকম। তারপরে তোমাকে তুমি ডাক্তার কাছে গেলা, তোমার ডাক্তার তোমাকে জিজ্ঞাসা তোমার বয়স কত, হুম, তোমার ওজন কত। আচ্ছা, এগুলো হলো পরিমাপ। পরিমাপ গুলা এইসব কাজে তুমি ব্যবহার করা হয়, তুমি ব্যবহার করো প্রতিদিন। আচ্ছা, এখন এই পরিমাপ নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই প্রথম অধ্যায়ে। তাহলে আমরা পার্ট 1 আগে। পার্ট 1, বিজ্ঞান কি? এই যে আমাদের টপিক 1, বিজ্ঞান। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। জানো কি তা কি জ্ঞান কি তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সমন্বয়ে সম্বন্ধে মোবাইল দেখা তো, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এইসব মিলেই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, ইত্যাদি। এইসবই বিজ্ঞানের অংশ। এখানে বিজ্ঞান কি, এই প্রশ্নটার উত্তর তুলে ধরা হয়েছে। বিজ্ঞানের মানে হলো বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান কোনো বিষয়ে বিজ্ঞানের সংজ্ঞা দিতে গেলে বলা যায় যে জ্ঞানের সংজ্ঞা আছে আর কি। আচ্ছা, আর কি কোনো বিষয়ে তথ্য, উপাত্ত কিংবা দক্ষতা সমন্বয়ে যে যে ধারণা বা জ্ঞান করা হয়, অন্বেষণ করা হয় বা জানা হয়, তাই হলো জ্ঞান। আর এই জ্ঞানের বিশেষটা মানে কোন প্রকৃতির নিয়ম বিশেষভাবে পর্যবেক্ষণ করা হলো বিজ্ঞানের উদ্দেশ্য। এবং বিজ্ঞানের পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতির নানা ধরনের
তোমার প্রকৃতির নিয়ম কানুন, প্রকৃতির শৃঙ্খলা, এগুলা অনুধাবন করে বিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির নিয়ম কানুন গুলা অনুধাবন করার দ্বারা আর কি মানুষ নানা রকমের প্রযুক্তি ডেভেলপ করেছে, নানা রকম করেছে তাদের জীবন আর কি জীবনকে স্বাচ্ছন্দ্য করার জন্য। তারপরে বিজ্ঞান যেমন ভালো ভালো আবিষ্কার আছে, তেমনি খারাপ আবিষ্কার বা নেতিবাচক আবিষ্কারও আছে। যেমন পারমাণবিক বোমা, তোমরা সবাই নাম শুনছো, অ্যাটম অ্যাটম বোম, পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার দ্বারা কিন্তু লাখ লাখ মানুষ মারা যায় আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তোমরা এই ঘটনার সম্বন্ধে জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দুইটি ছোট শহর হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল, তাতে অনেক মানুষ মারা যায়। এটাও পারমাণবিক বোমাটাও কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, কিন্তু এটা কিন্তু অশান্তিপূর্ণ, এটা শান্তিপূর্ণ না। এটা শুধু জাপানের জন্য না, এটা পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। কেননা ওই পরমাণুতে যে তেজস্ক্রিয় পদার্থ ইউজ করা হয়েছে, ওটা তেজস্ক্রিয়তা আজও মানুষকে ভুগায়। কারণ আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখন আমাদের পরবর্তী ইতিহাসে। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান না। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এই ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয়, বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কেউ যদি মন গড়া ভাবে কোনো প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে, ওটা কিন্তু বিজ্ঞানের ভিতরে পড়ে না। কারণ ওটা বিজ্ঞানের জ্ঞান হতে হলে ওটা বিশেষভাবে পরীক্ষিত, পর্যবেক্ষিত এবং প্রমাণিত হতে হবে, তাহলে ওটা বিজ্ঞানের জ্ঞান হবে, ওটা বিজ্ঞান সমর্থন করবে। যদি ওটা পর্যবেক্ষিত না, মন গড়া বলে দিলেই কিন্তু কোনো কিছু বিজ্ঞানের জ্ঞান হয় না। আচ্ছা, তারপরে এখানে বলা একটি উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা হয়তো আগে শুনেছি যে বৃষ্টি কিভাবে হয়, নানা মানুষ নানাভাবে গল্প আকারে এই বৃষ্টি কিভাবে হয় এই সংজ্ঞা দিছে, এটার বলা হয়েছে এই বইতে। আচ্ছা, কিন্তু ওগুলো বিজ্ঞান না। বিজ্ঞানের আসলে একটা বিজ্ঞান কেন বৃষ্টি হয় এই বিষয়ে কিন্তু বিজ্ঞানের আলাদা একটা জ্ঞান আছে, আলাদা একটা কনসেপ্ট আছে। কিন্তু যে কেউ এর সম্পর্কে যদি আর কি মন করা কিছু বললে কিন্তু এটা জ্ঞান হবে না, বিজ্ঞান সমর্থন করবে না। তারপর টপিকে যাই, এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া, জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান বা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতিতেও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করার জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এখানে আর কি সার সংক্ষেপটা আমি বলতেছি যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে, বা কিন্তু কারো মন করার কথা শোনা যাবে না। কেউ তুমি যদি কোনো কিছু নিয়ে মনে করো, তুমি একটা প্রকৃতির একটা বিষয় তুমি দেখলা, একটা যে নিয়ম তুমি দেখলা, এটা অনুধাবন করতে পারলা, তুমি এটা সময় এটা কেন হয়। মনে করো আমরা দেখলাম যে পৃথিবী সূর্যের চারিদিকে কেন্দ্র করে ঘোরে, সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু তুমি জানলা এটা যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু তোমার মনে কৌতূহল জাগলো যে পৃথিবী সূর্যকে কেন কেন্দ্র করে ঘোরে।
কেন্দ্র করে গোল বৃত্তাকার পথে কেন ঘুরে? তোমার এটা মনে প্রশ্ন জাগতে পারে, কৌতূহল থাকলে তখন তুমি কি করবা? তুমি নিজের মনের ভিতরে এরকম কৌতূহল থাকার কারণে তুমি নানা মানুষের কাছে জানতে চাবা, বা তুমি বই পড়বা, বা তুমি নিজে নিজে পর্যবেক্ষণ করার চেষ্টা করবা, বা তোমাকে এই ব্যাপারে কেউ যুক্তি দিলে তুমি তার যুক্তি সমর্থন করবা। তখন তোমার মনোভাবটা কি মনোভাব হবে? তখন তোমার মনোভাবটা হবে তো দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বলা যায় তোমার দৃষ্টিভঙ্গি। তখন এই বিষয়টাকে এখানে বলা হয়েছে। আর এগুলো পর্যবেক্ষণ করতে হলো বিভিন্ন ধাপে প্রক্রিয়াকরণ বা পর্যবেক্ষণ করতে হয়। এই ধাপগুলোই পরবর্তী টপিকে আমরা শেষ। আমরা এখন টপিক 2 নিয়ে আলোচনা করব। ধরো টপিক 2 কি? বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। এখানে কি আছে আমরা আগে এটা পড়ি, তারপর আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা যাব। এখানে আছে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? এর প্রশ্ন। না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। নাকি একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছে, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা হয়েছে। আর কি এখানে বলা হয়েছে যে বিজ্ঞানের জ্ঞান অর্জনে কি একটি সুনির্দিষ্ট একটি মাত্র কি পদ্ধতি আছে, নাকি আরো বিভিন্ন রকমের পদ্ধতি আছে? এখানে বলা হয়েছে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে, তাদের পার্সোনালি পদ্ধতিতে বিভিন্নভাবে তারা পর্যবেক্ষণ করত। এখন এখানে একটা পর্যবেক্ষণের ফ্লোচার্ট দেওয়া আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন। আমি বললাম না যে তোমার কৌতূহল জাগতে পারে যে পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কেন বৃত্তাকার কক্ষপথেই ঘুরে, কেন ছিটকে যায় না? এই নাও তোমার ধরে না তোমার এই প্রশ্নটাই আছে তোমার মাথায়, তোমার এটা নিয়ে কৌতূহল। তাহলে আমাদের প্রশ্ন সমস্যা নির্বাচন হয়ে গেল, ঠিক আছে। তারপর হলো সমস্যা নির্বাচনের পরে বিদ্যমান তথ্য সংগ্রহ, মানে এটা সম্পর্কে, এই প্রশ্নের উত্তর সম্পর্কে এই আমাদের আর কি বইতে বা প্রচলিত যে সমাধানটা আছে, ওটা তথ্যটা আছে, এটার তথ্য আমরা সংগ্রহ করব। যে সমাধানটা আছে ওটা আমরা সংগ্রহ করব এবং আমরা জানবো। তারপরে সম্ভাব্য ফলাফল অনুমান, মানে এই সমস্যাটার সম্ভাব্য ফলাফল বা এই প্রশ্নটার সম্ভাব্য ফলাফল কি হতে পারে এটা তুমি অনুমান করবা, আন্দাজ করবা। তারপরে ধাপে যাই পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। এখানে বলা হয়েছে যে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা হলো যে পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা আমাদের সমস্যা না? আমরা ধরে নিলাম আর কি এটা আমাদের সমস্যা। তারপর আমরা বিদ্যমান তথ্য সংগ্রহ করছি এটা সম্পর্কে, ধরে নিলাম আমরা করেছি। তারপরে কি কেন সম্ভাব্য ফলাফল অনুমান করছি, যে এই সমস্যাটা, যে এই কৌতূহলটা আমার ভিতরে জাগছে, এটা সম্ভাব্য ফলাফল কি হয়েছে এটা আমি নিজে অনুমান করেছি। তারপরে আমরা কি করলাম? তারপরে ধাপে পরীক্ষণ ও পর্যবেক্ষণ পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। আর পরীক্ষা করব ও পর্যবেক্ষণ যে করব, এটা কিভাবে করব আর কি, পরিকল্পনা, একটা রোড ম্যাপ আমাদের করতে হবে। এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি, এবং উপাত্তগুলো সংগ্রহ করার জন্য কি কি উপকরণ বা কোথা থেকে কিভাবে আমরা সংগ্রহ করব, যে উপাত্তগুলো আমরা সংগ্রহ করার জন্য কি কি করব, এটা নিয়ে এই ধাপে আমরা এগুলো নির্বাচন করবো, এগুলো সিলেক্ট করবো। এই ধাপে পরবর্তী ধাপে আমরা যাই পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। আর পর্যবেক্ষণটা শুরু করব এবং উপাত্ত সংগ্রহ করব এই ধাপে। এই যে আমরা সমস্যাটা কি জানি, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কেন ঘোরে। আচ্ছা, এটাকে নিয়ে আমরা পর্যবেক্ষণ করবো এবং উপাত্ত সংগ্রহ করব। তারপরে ধাপে যাই প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, মানে আমরা যে উপাত্তটা পাইলাম, উপাত্ত সংগ্রহ করে, যে সূর্যকে কেন্দ্র করে কি কেন পৃথিবী ঘোরে, এই সংগ্রহ করা উপাত্তকে আমরা বিশ্লেষণ করব, এই ধাপে বিশ্লেষণ করব। তারপরে ধাপে সম্ভাব্য ফলাফল গ্রহণ ও বর্জন। তারপরে আমরা যে ফলাফলটা পাইলাম সেটা কি বিশ্লেষণের মাধ্যমে, যে আমরা ফলাফলটা পাইলাম
ওই ফলাফলটা গ্রহণ করব না বর্জন করব, এটা আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে এটা গ্রহণযোগ্য নাকি বর্জনযোগ্য। ঠিক আছে, তারপরে এটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে ফলাফল প্রকাশ করব, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ফলাফল বর্জন করব, ফলাফল প্রকাশ করব না। তারপরে যেটা হলো ফলাফল প্রকাশ। আচ্ছা, আমরা বুঝতে পারছি তো এটা, যে আমি আবার রিভাইজ দিচ্ছি যে আমাদের সমস্যাটা প্রথমে নির্বাচন করলাম। সমস্যাটা হলো কি, সূর্যকে কেন্দ্র করে কেন পৃথিবী ঘুরে, তারপরে এটার বিদ্যমান যে তথ্য আছে ওই তথ্যটা আমরা সংগ্রহ করলাম এই ধাপে। তারপরে ধাপে কি করলাম, সম্ভাব্য ফলাফল অনুমান করলাম, যে সমস্যাটা এই কৌতূহলটা আমার আমার কি মনে হয় এটার সম্ভাব্য ফলাফলটা কিরকম হতে পারে, এই এটা অনুমান করলাম। তারপরে ধাপে আমরা কি করব, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা তৈরি করব, একটা রোড ম্যাপ তৈরি করব যে আমরা কিভাবে এটা পরীক্ষা করব বা কিভাবে এটা পরিকল্পনা করতে হবে। যে কোনো জিনিস পরিকল্পনা লাগে এটা আমরা পরিকল্পনা করব। এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি, এবং কোথা থেকে কিভাবে কোন সোর্স থেকে আমরা এটা সম্পর্কে উপাত্ত সংগ্রহ করব, এরকম উপকরণ তৈরি করব। তারপরে ধাপে যাই, তারপরে ধাপে বলছে যে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, মানে আমাদের যে পর্যবেক্ষণের বিষয়, হলো সূর্য কেন্দ্র করে কেন পৃথিবী করে, এটা সম্পর্কে এটা নিয়ে আমরা পর্যবেক্ষণ শুরু করবো এই ধাপে, এবং উপাত্ত সংগ্রহ করব। ভালো করে শুনো। তারপরে ধাপে গেলে কি করব, প্রাপ্ত উপাত্ত, যে আমরা আগের ধাপে যে উপাত্তগুলো পাইলাম ওই উপাত্তগুলোকে এখানে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণের পরে তারপরে ধাপে কি বলছে, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। এই যে আমরা প্রথমে যে সম্ভাব্য ফলাফল অনুমান করছিলাম বা প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করার মাধ্যমে যে ফলাফলটা পাইলাম ওটা কি গ্রহণযোগ্য নাকি বর্জনযোগ্য। ঠিক আছে, ওটা কি গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য কিনা এটাকে আমরা এই অধ্যায়ে আর কি এই ধাপে যাচাই করবো। তারপরে ধাপে যাই, ফলাফল আমরা প্রকাশ করবো। আমাদের ফাইনাল যে ফলাফলটা ডিসাইড হবে ওটা আমরা প্রকাশ করবো সবার সামনে বা নির্দিষ্ট জায়গায়। আচ্ছা, আমাদের এই টপিক গেল। তাহলে আমাদের টপিকস দুইটা শেষ হয়েছে, এখন 8টা বাকি আছে। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমরা তাহলে 3 নাম্বারটা পরীক্ষণ, মানে পরীক্ষা করব। আচ্ছা, তাহলে আমরা পার্ট 2-3 পড়ি। পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন, তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশে পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপ সহ একটি উদাহরণ দেওয়া হলো। আর কি এখানে বলা হয়েছে যে আমরা আগের ধাপে দেখছিলাম যে একটা সম্ভাব্য ফলাফল আমাদের অনুমান করতে হয়, এবং তারপরে ফলাফল পরে আর কি রিয়েল ফলাফলটা প্রকাশের পরে বের হওয়ার পরে আমরা আগের যে সম্ভাব্য যেটা আর কি অনুমান করেছিলাম ওই অনুমানটা সঠিক হয়েছে কিনা এটা আমরা সিদ্ধান্ত নেই যে এটা কি গ্রহণ করা যাবে কিনা বর্জন করতে হবে। আচ্ছা, এই বিজ্ঞানীরা এই কাজটা করতেন যে বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি অনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। ঠিক আছে, তারপরে পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। এখানে এটা বলা হয়েছে যে বিজ্ঞানীরাও আগে যে ফ্লোচার্টটা দেওয়া হয়েছিল, যে আগে ফ্লোচার্টে 3 নম্বর ধাপে সম্ভাব্য ফলাফল আমরা অনুমান করতাম। তারপরে আমরা 7 নম্বর ধাপে সম্ভাব্য ফলাফল গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য, মানে গ্রহণ করা যাবে মানে সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে, এটা আমরা কি করতাম, অ্যানালাইজ করতাম। এটাই বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হয়েছে এটা দেখি। তারপরে বলা হয়েছে পরীক্ষণ। এখানে একটা পরীক্ষার করে ধাপে ধাপে দেখানো হয়েছে যে আসলে তোমরা পরীক্ষাটা কিভাবে করবো। তোমরা ভালো করে এটা লক্ষ্য করো যে আমি কি বলতেছি। পরীক্ষণ
বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা। এটা আমরা পরীক্ষা করবো, এটা আমাদের বিষয়, পরীক্ষণের বিষয়। তারপরে পরীক্ষণটি করতে যা যা দরকার এগুলো আমরা আগে সিলেক্ট করবো, যে পরীক্ষা করতে আমাদের কি কি টুলস দরকার। ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনা মাটি। আচ্ছা, পরীক্ষা আমরা যে পরীক্ষার বিষয়, যেমন বেঁচে থাকার জন্য গাছের কি পানি দরকার কিনা, ঠিক আছে। এর জন্য আমাদের যেগুলো টুলস দরকার বা আমাদের যেগুলো উপকরণ দরকার, এগুলো হলো ছোট দুটি পাত্র দরকার, আমাদের ফুল গাছের দুটি চারা দরকার, পানি ও শুকনো মাটি দরকার। তোমরা চাইলে তোমাদের বাসায় এগুলা এটা করে দেখতে পারো, পরীক্ষাটি করে দেখতে পারো, তোমাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। তারপর আমরা পদ্ধতিতে যাই। সমস্যা নির্বাচন। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কিনা কেন। আমি আবার পড়ি। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। মানে প্রথম ধাপে তুমি সমস্যাটা একটা সমস্যার দেখতে পেলে, সমস্যার ফেস করলে যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, ঠিক আছে। তারপরে ধাপে আমরা দেখি, তারপরে ধাপ 2 জানা তথ্য সংগ্রহ। মানে এই বিষয়ে তোমার কি তথ্য জানা আছে ওটা সংগ্রহ করব। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। তোমরা আর কি তোমাদের যে বিদ্যমান সম্ভাব্য ফলাফল ওটা তোমরা পরবর্তী ধাপ যেটা, ওটা 2 নম্বর ধাপ মনে হয়, 2 নম্বর ধাপে জানা তথ্যগুলো তুমি সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে আমরা 3 নম্বর ধাপে যাই। আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ বা সম্ভাব্য ফলাফল অনুমান করা, ঠিক আছে, ওটা ধাপ 3। তারপর জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। মানে যে টপিকটা আমরা বিষয়টা যে বেঁচে থাকার জন্য চারা গাছের পানির প্রয়োজন কিনা প্রয়োজন নাই, সেটার সম্পর্কে তোমরা যে জানলে যে বিদ্যমান কি তথ্যটা আছে, যে ওই তথ্যটা জানার পরে তুমি এটা আনুমানিক, তোমরা যে পরীক্ষাটা করবে এটা আনুমানিক একটা ফলাফল তুমি আগে থেকে অনুমান করবে। ধাপ 3 অনুমান করার পরে আনুমানিক সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। তুমি অনুমান করলা যে চারা গাছ মারা যাবে পানি না থাকলে, ঠিক আছে। অনুমান করার পরে 4 নম্বর ধাপে যাবা, পরীক্ষণের পরিকল্পনা। এবার তুমি পরীক্ষণটা কিভাবে করবা এটা পরিকল্পনা তৈরি করবা 4 নম্বর ধাপে। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। এটা হলো তোমার পরিকল্পনা, যে তুমি কিভাবে কাজটা শুরু করবে, কিভাবে করবে। এটা পরিকল্পনা হলো এইটা, যে চারা গাছটা আমরা যে পরীক্ষাটা করব, যে বিষয়ে এই বিষয় পরীক্ষা করার জন্য আমাদের যে 2টা পাত্র লাগবে, এই পাত্রের ভিতরে যা কিছু দেবো আমরা চারা গাছটা রোপণ করবো অথবা যাই করবো, আমরা একটা পরিকল্পনা করে নেবো আগে, ঠিক আছে। পরিকল্পনা করব, আর এটার ভিতরে যে 2টা পাত্রের ভিতরে সবকিছু সেম থাকবে, শুধু একটা পার্থক্য থাকবে, তো আমরা পরিকল্পনা করে নেব। তারপরে 4-এর পরে আমরা 5-এ যাই, পরীক্ষণ। এবার আমরা পরীক্ষণ শুরু করব, ঠিক আছে। আমরা পরীক্ষণ শুরু করব। ছোট দুটি একই রকমের পাত্র না, মানে তোমরা যে ছোট 2টি এক রকমের পাত্র সংগ্রহ করেছিলে উপরে, সংগ্রহ করার পর ছোট 2টি এক রকমের পাত্র তোমার হাতে নেওয়ার পরে মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। যে তুমি ছোট 2টা পাত্র নিলা, ওটা হতে হবে মাটি বা প্লাস্টিক টব জাতীয় পাত্র হলে ভালো হয়, ঠিক আছে। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করো, মানে পাত্র 2টির তলায় ছোট ছোট ছিদ্র করবা। এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টি ভরে দাও। তারপর শুকনো মাটি দিয়ে পাত্র 2টা ভরে দেবা। তারপরে এবার একই ধরনের
দুটি চারা গাছ দুই পাত্রে রোপণ করো। মানে চারা গাছ দুইটা একই ধরনের হতে হবে, যেটা দুটোটা একই একই ধরনের, একই গাঠনিক, তুমি অনুমান করে একই ধরনের একই বয়সের সেম এজের দুইটা চারা গাছ দুইটা পাত্রে রোপণ করবা। একটিতে পানি দাও আর একটিতে শুকনো রাখো। তুমি একটিতে পানি দেবা আর একটি পাত্রে শুকনো রাখবা। দুইটি গাছকে ছায়ায় রেখে দাও, মানে গাছ দুটিকে তুমি ছায়ায় রেখে দিবে। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। তুমি আজকে ছায়া রেখে দিলে গাছটিকে, তুমি কালকে সকালে এসে আবার গাছটাকে পর্যবেক্ষণ করলা যে এটা কি রকম পরিবর্তন ঘটছে, দুইটার ভিতরে পার্থক্যটা কি হয়েছে। যেটা পানি দিছো ওটা কি হয়েছে, ওটা বেঁচে আছে নাকি মারা গেছে, আর যেটা পানি দাও না ওটা বেঁচে আছে নাকি মারা গেছে, এরকম পরীক্ষা পরীক্ষা তুমি করবা, পর্যবেক্ষণ করবা আর কি পরের দিন এসে। এর থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়া একটি চারা গাছ মরে গেছে। মানে এ থেকে যে সিদ্ধান্তটা নিতে পারো যে তুমি যাই গিয়ে দেখবা, হয়তো দেখবা যে যেটার ভিতরে তুমি পানি দাও নেই ওই চারা গাছটা মারা গেছে, শুকনো মাটি, কোনো পানি নেই, ওটা খাদ্য তৈরি করতে পারে নাই, খাদ্যভাবে বা যে কোনো ভাবে মারা গেছে চারা গাছটা। আর যেটার ভিতরে তুমি পানি দিছো ওটা কিন্তু এখনো সতেজ আছে। ঠিক আছে, তুমি এরকম কিছু দেখবা পর্যবেক্ষণের পরে। তারপর আমরা 6 নম্বর ধাপে যাই, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল। এখানে যে আমরা যা কিছু পাইলাম ওটা আমরা এখানে বিশ্লেষণ করব। এই ধাপে আমরা পঞ্চম ধাপে যা পাইছি ওটা ষষ্ঠ ধাপে আমরা বিশ্লেষণ করব। আমরা পাইছিলাম যে দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, হ্যাঁ মাটি ছিল একই ধরনের। চারা গাছ দুটিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, হ্যাঁ একই জায়গায় রাখা হয়েছিল। দুইটা টপকে আমরা ছায়া রেখেছিলাম, মনে আছে? আমরা দুটা টপকে ছায়া রেখেছিলাম। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। তাদের মধ্যে আমরা একটাতে খালি পানি দিছি আর একটাতে দেইনি, মনে আছে? ঠিক আছে, একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এই থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়া একটি চারা গাছ মরে গেছে। আমরা যে দুইটি চারা গাছ নিলাম, যেটা পানি দিছি ওটা বেঁচে আছে, যেটা দেই নেই ওটা মরে গেছে, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। তারপর আমরা ষষ্ঠ থেকে সপ্তম ধাপে যাই, ফল প্রকাশ। মানে এই ধাপে আমরা ফলাফলটা প্রকাশ করব যে আমরা কি ফলাফলটা পেয়েছি। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। উপরিল্লিখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। আচ্ছা, আমরা যে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে বেঁচে থাকার জন্য গাছের পানি প্রয়োজন কি প্রয়োজন নেই, আমরা ওটার এখন ফলাফল পেয়ে গেছি। যে যে গাছে পানি দেওয়া হয়েছে বা গাছে পানি দেওয়া আমরা দেখেছি যে কি আর কি, গাছে পানি দেওয়া হলে গাছটা বেঁচে থাকে, আর পানি যদি না দিই পানির অভাবে মারা যায়। আমরা এই অ্যান্সারটা পেয়েছি, আমরা এই ফলাফল পেয়েছি। আমরা এই ফলাফলটা আমরা প্রকাশ করব, আমরা বিদ্যালয়ের বুলেটিনে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তারপরে এই ধাপ আমাদের শেষ, এই টপিক আমাদের শেষ। 3 নম্বর টপিক পরীক্ষণ আমাদের শেষ। আমরা তাহলে তিনটা শেষ করলাম, বিজ্ঞান, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, পরীক্ষণে 3টা টপিক আমরা শেষ করলাম। 9টা টপিকের ভিতরে ভুলে গেছিলাম আগে গুলাতে 10টা, তোমার ক্ষমা দৃষ্টি দেখো। আচ্ছা, আমাদের 9টা টপিক কিন্তু, হ্যাঁ আমরা 3টা শেষ করছি, এখন আমাদের 6টা বাকি আছে। কিন্তু আমাদের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমরা এত লেন্দি ভিডিও করলে সমস্যা হবে, এত লেন্দি ভিডিও করলাম না। আমরা এই 3টা পর্যন্ত আজকে থাক, আমরা পরবর্তীতে আরো ধাপে ধাপে বাকিগুলোকে আরো পর্যায়ক্রমিক ভাবে বুঝাবো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।